মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের 11-এর সিলেবাসের নতুন সিলেবাসের পুরো বাংলা সিলেবাস কমপ্লিট করব এই সেন্টারে। পরপর স্টার্ট করেছি কই মাচা। দেখো কোনো কিছু বাদ দেবো না, পুরো সব কমপ্লিট করাবো আর জলের মতন করে বোঝাবো। তুমি যদি ভিডিওটি একবার দেখে নাও, পুরো স্কিপ না করে পুরো দেখো, তাহলে না তোমার এ থেকে যে নাম্বার আসবে, দেখো কত নাম্বার আসবে, 8 নাম্বার আসবে আর প্রতিটা এমসিকিউ আসবে, তুমি প্রতিটা পারবে, কোনোটা তোমার মিস্টেক হবে না। আর এরপরে পুরো গল্প কবিতা সব দেওয়ার পরে না, প্রথম গল্প কবিতাগুলো সব দেবো, তারপরে কি দেবো জানো, তারপরে হচ্ছে তার এমসিকিউ দিয়ে দেবো। যত এমসিকিউ দেবো তা তুমি করলে না, তুমি একদম 100%-এ 100% যে 40-এর 40টাই কমন হবে। অতএব তোমার যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ পরবর্তীতে তুমি খুঁজে নাও পেতে পারো। খুব বড় সেন্টার নয়, স্টার্ট করেছি দেখো কই মাচা, স্টার্ট করেছি কই মাচা। কে লিখেছে দেখেছো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মোট আসবে 8 নাম্বার, 1 নাম্বার করে 8টা, সবই এমসিকিউ। অতএব তোমাকে গল্পটা পুরো নিখুঁতভাবে পারতে হবে, আর আমি তার জন্য জলের মতন করে বুঝিয়ে দিলাম, তোমাদের জলের মতন করে বুঝিয়ে দিলাম। দেখো দেখো প্রথমে কি আছে, সহায় হরি চ্যাটার্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বলিলেন। তাহলে সহায় হরি চ্যাটার্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কিংবা ঘটি যা হয় কিছু দাও তো। তাহলে কি বলেছে, সহায় হরি চ্যাটুর্যে উঠোনে পা দিয়ে, কোথায় পা দিয়ে বলেছে, সহায় হরি চ্যাটুর্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বললেন। কি চেয়েছে স্ত্রীর কাছে, একটা বড় বাটি কিংবা ঘটি। তাহলে একটা বাটি চেয়েছে, কিংবা তাহলে কি চেয়েছিল এমসিকিউতে আসতে, একটা বাটি কিংবা ঘটি কিছু দাও তো। তারক্ষুরো গাছ কেটেছে, তারক্ষুরো গাছ কেটেছে, এখানে কি গাছ বলে যাচ্ছে জানো, খেজুর গাছ বা তাল গাছ। খেজুর গাছ কেটেছে, খেজুর গাছের রস আনবে, তাই তারক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তাহলে কি ভালো রস আনবে, তাহলে সে ঘটি বাটিটি কে চেয়েছিল কেন, রস আনার জন্য। কার কাছে, তার স্ত্রী চেয়েছে। কোথায় বসে চেয়েছিল, উঠোনে পা দিয়েই, উঠোনে পা দিয়ে। স্ত্রী অন্নপূর্ণা, তাহলে দেখো তাহলে কার স্ত্রী, দেখো সহায় হরি চ্যাটার্যের স্ত্রীর নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্নপূর্ণা। খড়ের রান্নাঘরের দাওয়ায়, তাহলে রান্নাঘরের চালটা ছিল খড়, আর দাওয়া মানে একদম দাওয়া যেটা বসে থাকে, মানে কি দাওয়া বলতে কি, উঠোনের না, উঠোনের পরে যেটা ঘর তৈরি আর ঘরের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে দাওয়া বলে, কাঁচা ঘরে দেখা যায়। দাওয়ায় বসে কি করেছে, বসিয়া শীতকালে সকালবেলায় নারিকেল তেলের বোতল ঝাঁটার কাঠি পুড়িয়া, নারিকেল তেলের বোতলে কি করছে, ঝাঁটার তেলে নারিকেল তেলের বোতলে কি করছে, ঝাঁটাকাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিটি সংলগ্ন তেলটুকু সংগ্রহ করে, 2 আঙুলের সঙ্গে ঝাঁটার কাঠির সংলগ্ন তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিল। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ে কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কিংবা ঘটি বাহির করিবার দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। তাহলে কি করেছে দেখো, স্ত্রীর নাম কি, অন্নপূর্ণা। খড়ের রান্নাঘরের দাওয়ায় বসেছিল, কোথায় বসেছিল, খড়ের রান্নাঘরের দাওয়ায়। আর সময়টা কোন সময় ছিল, মনে রাখবে শীতকাল, তাই না। নারকেল তেল কি হয়েছিল, কোটোর এই শিশির মধ্যে জমে গেছে, সেখানে কি করছে, শলা কাঠি মানে ঝাঁটার কাঠি প্রবেশ করে সেটা যেটুকু লাগছিল সেটুকু আঙুল দিয়ে মাথায় দিচ্ছিল। দেখো নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি সংলগ্ন তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, গায়ের কাপড় টেনে দিয়েছে, কিন্তু বাটি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ, তাহলে বাটি ঘটি চেয়েছিল, দেখো তার স্বামী সহায় হরি চ্যাটার্জি বাটি চেয়েছিল বা ঘটি চেয়েছিল, দেবার কিনুমাত্র আগ্রহ দেখালেন না, এমনকি বিশেষ কোনো কথা বললেন না, তার স্ত্রী তার সঙ্গে কথা বললেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, তাহলে শহরের কাছে গিয়ে বলেছে বসে রইলে যে, দাও না একটা ঘটি, তাহলে বলেছে কি, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল, তাহলে সহায় হরি মেয়ের নাম কি, খেন্তি। তাহলে খেন্তি টেন্তি সব কোথায় গেল, তার মানে একজন মেয়ে নয়, বেশি মেয়ে আছে, একজনের নাম খেন্তি বড়। কোথায় গেল এরা, তুমি তেল মেখে মেখে বুঝি ছোবে না, তাহলে সহায়রের স্ত্রী সে কি করেছে, তেল মেখেছে তাই বলছে ছোবে না কি কোনো কিছু, তাই ঘটি বাটি। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, তাহলে তেলের বাটি সরাইয়া কি করলেন, খানিকক্ষণ স্বামীর দিকে চাহিয়া রইলেন। তারপরে অত্যন্ত শান্ত সুরে, তারপরে কেমন হবে, অত্যন্ত শান্ত সুরে, দেখো চাহিয়া রইলেন, তারপর অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি তুমি মনে মনে কি ঠাউরেছো বলো তো, মানে মনে মনে কি উগড়ে চলছো, মানে মনে মধ্যে কি ভাবছো।
স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়ের মনে ভীতি সঞ্চার হলো। তাহলে তার স্ত্রী এত শান্ত নয়, শান্ত হয়ে কথা বললো, তাই তার ভীতি সঞ্চার। ইহা যে অব্যবহিত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র। তাহলে পূর্ব আকাশে মেঘ করে যেমন চুপচাপ পুরো মেঘ হয়ে আসলে কালবৈশাখীর আগে কি হয়, অন্ধকার হয়ে আসে আর সবকিছু স্থির হয়ে যাচ্ছে, এরকম বলেছে। তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষা করতে লাগলেন। মানে এই বুঝি তার স্ত্রী কি হলো, ঝড়ের মতো বেগে ঝামেলা শুরু করবে, একটু আমতামতা করিলে কেন, কি আবার কি। দেখো, অন্নপূর্ণা পূর্ব অপেক্ষা শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না। অত বড় মেয়ে ঘরে, তাহলে খেন্তি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই অত বড় মেয়ে সে মাছ ধরে রস খেয়ে দিন কাটায় কি করে বলতে পারো। তাহলে তাহলে তা কিভাবে দিন কাটাচ্ছে খেন্তির বাবা, রস সে কি করছে, রস খেয়ে মাছ ধরে দিন কাটাচ্ছে। গায়ের গুজব রটেছে, জানো গায়ের মধ্যে গুজব রটে গেছে ওদের বাড়ি নিয়ে। কি, সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব, কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়িতে। তাহলে কোথায় গিয়ে জিজ্ঞাসা করতে বলেছে, চৌধুরীদের বাড়িতে। কেবল, তাহলে কোথায় গিয়ে জিজ্ঞাসা করতে বলেছে গুজবের কথা, উত্তরে চৌধুরীদের বাড়িতে। কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে জন্ম কাটালেই ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। তাহলে সহায়রী চ্যাটার্জি কোথায় ঘুরে কাটায়, দেখো বাগদি আর দুলে দুটো পাড়া আছে, বাগদি পাড়া দুলে পাড়া, এরা হচ্ছে বাগদি দুলে হচ্ছে আদিবাসী শ্রেণীর লোক, তাদের পাড়ায় ঘুরে বেড়ায়। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়, সমাজে থাকতে হলে কি সমাজের কথাও মেনে চলতে হয়। হরির স্ত্রীর কথায় সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরে পুনরায় বলে উঠলেন। তাহলে কিছু একটা বলতে ছিল, তখন পূর্ববৎ মানে আবার পুনর্বার বলিয়া উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা আলোচনা হয়েছে। তাহলে এই সহায়রকে এক ঘরে করবে, এটা কোথায় আলোচনা হয়েছিল মনে রাখবে, কোথায় আলোচনা হয়েছিল, উত্তরে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। কোথায়, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছিল, মনে থাকবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। তারপর দেখো এসব, দেখো চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। তাহলে ওরা কে, ওই সেই বাগদিপাড়ায় যায়, তাই জন্য কি কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগণ্য করা মেয়ে, তার মানে কি তার মেয়ের আশীর্বাদ হয়েছে কিন্তু বিয়ে হয়নি, আর এখানে সেখানে দৌড়ে বেড়ায়, তাই উচ্চ। গায়ে কোনো কাজ তোমাকে আর কেউ বলবে না, তাহলে গায়ে কোনো অনুষ্ঠান যা হবে ব্রাহ্মণের কাজে দেবে না, কেউ বলবে না। যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি ও বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। তাহলে এখন তোমাকে কেউ ডাকবে না, তুমি কোথায় দিন কাটাবে, দুলে বাড়ি বা বাগদি বাড়িতে এখন দিন কাটাতেই পারো। তাহলে তার স্ত্রী কি করেছে, তাকে ব্যঙ্গ করে এ কথা বলেছে। সহায়রী তাচ্ছিল্যভাবে প্রকাশ করে বলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। তাহলে এটা সহায়রীর কাছে একদম তাচ্ছিল্য ব্যাপার মনে হচ্ছিল, যে লোক ওকে এক ঘরে করে দেবে, তাই এক ঘরে, সবাই এক ঘরে করছে। এবার বাকি আছেন কালীময় ঠাকুর, তার মানে কালীময় ঠাকুরকে নিজেকেই বলছে যে আমি বাকি আছি। ও, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলো, কেন, তোমাকে এক ঘরে করতে তো বেশি কিছু লাগে না। তাহলে সহায়রকে এক ঘরে করতে কিন্তু বেশি কিছু লাগে না, নাকি তুমি সমাজের মাথা, মানে সমাজের মাথা না, একজন মাতব্বর লোক, চাল নেই চুলো নেই, একেবারে করার মুরদ নেই, চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে তা আর এমন কি কথা কি। তাহলে চৌধুরীরা তোমাকে এক ঘরে করতেই পারে, এতে কোনো কথাই নেই। আর সত্যি তো, একদিকে ধারী মেয়ে হয়ে উঠলো, হঠাৎ স্বর নামাইয়া বললেন, হলো যে 15 বছর, তাহলে তার মেয়ের বয়স কত, খেন্তির বয়স কত, পরীক্ষায় আসবে, খেন্তির বয়স কত, উত্তর হচ্ছে 15 বছর। হলো যে 15 বছর, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, তাহলে বাইরে তারা কমিয়ে বলে যে 12 বছর হয়েছে, লোকের চোখ নেই। পুনরায় গলা উঠাইয়া বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে। তাহলে তার স্ত্রী খেপে গেছে, বলছে আমি যাব পাত্র ঠিক করতে। দেখো, সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবে, স্ত্রীর গলা সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া শহরে দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। তাহলে ও বুঝতে পেরেছে, সহায়রে বুঝতে পেরেছে যে যতক্ষণ সামনে থাকবে তার স্ত্রী এভাবে চেঁচাচেঁচি করেই যাবে, গলা কমবে না। তাই সে কি করেছে, একটি বাটি নিয়ে না, যতক্ষণ বুঝিয়া কি করে শহরে দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি, কিসের বাটি নিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাঁসার বাটি লইয়া খিড়কি দুয়ারে লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন, হঠাৎ কি করলেন, থামিয়া গেলেন, এবং দেখো, এবং আনন্দপূর্বক স্বরে বলিয়া উঠলেন, এসব কি রে,
এসব কি রে খেন্তির মা, এসব কোত্থেকে আনলি? তাহলে খেন্তির মা হচ্ছে সহায়ের স্ত্রী, খেন্তি হচ্ছে ওদের কন্যা। এসব কোথা থেকে আনলি মানে কিছু জিনিস দেখে, ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে, তাহলে তাদের কটা কন্যা? 3টে কন্যা। দেখো 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে। পিছনে লইয়া বাড়ি ঢুকিল, তাহার হাতে এক বোঝা পুঁইশাক। তাহলে বড় মেয়েটার হাতে কি রয়েছে? এক বোঝা পুঁইশাক। ডাটাগুলি মোটা হলদে হলদে চেহারা, তাহলে ডাটাগুলো মোটা মোটা হলদে হলদে চেহারা মানে শুকিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। দেখিয়া মনে হয় কাহারও পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠোন জঙ্গল তুলিয়া দিতেছিল। তাহলে কেউ বাড়ি উঠোনে ছিল, সেটা পাকা পুঁই গাছ তুলে জঙ্গল ফেলে দিচ্ছিল। মেয়েটি তাহাদের উঠোন জঞ্জাল প্রাণপণে তুলিয়া নিয়েছে, তাহলে সেই জঞ্জালি কি করেছে? তার মেয়ে তুলে নিয়ে এসছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাতে খালি, তাহলে ছোট মেয়ের দুটো রয়েছে, তার একজনের খালি। অপরটির হাতে গোটা 2 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। তাহলে আর যেটা মেয়ে রয়েছে, দুটো মেয়ের, একটা মেয়ের হাত খালি, আর একটা মেয়ের পাকা পুঁই পাতায় কিছু একটা জড়িয়ে নিয়েছে, 2-3টে পুঁই পাতা দিয়ে কিছু একটা জড়িয়েছে। তাহলে মেয়ে কটা? 3টে মেয়ে। প্রথম মেয়ের হাতে কি ছিল? এক বোঝা পুঁই শাক ছিল। তৃতীয় মেয়ে মানে দুটো ছোট মেয়ে, তার মধ্যে একটা মেয়ের হাতে কোনো কিছুই ছিল না, আর একটা মেয়ের হাতে কি ছিল? 2-3টে পাকা পুঁই পাতা, তার মধ্যে কিছু একটা ঢাকা ছিল, কোনো দ্রব্য ছিল। দেখো বড় মেয়েটি খুব লম্বা, তাহলে বড় মেয়েটি কি? খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ মানে কালো চুল, আলগোছালো বাতাসে উড়ছে। তাহলে চুলগুলো আশ্রানো আলগোছালো বাতাসে উড়ছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর, শান্ত সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্রে করিয়া আটকানো। তাহলে 2 পয়সা ডজনের সেফটি পিন দিয়ে কি করছে? কাচের যে চুড়িগুলো সেগুলো আবার সেফটি পিন দিয়ে আটকানো রয়েছে। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটি মানে পিনটা না, সে জং টং লেগে গেছে, অনেক আগের পিন। তাহলে পিনটা কোন সময় পরীক্ষায় আসতে পারে? পিনটার যদি খুঁজতে যায় তাহলে প্রাগৈতিহাসিক যুগে যেতে হতে পারে। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি। তাহলে তাদের এই বড় মেয়ের নাম কি? খেন্তি। কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া তাহার পশ্চাৎবর্তী হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরে বলে, চিংড়ি মাছ। তাহলে দেখো ওই যে পেছনে একটা মেয়ে ছিল যার হাতে কয়েকটা পাকা পুঁই পাতা ছিল, সেখানে তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল হচ্ছে চিংড়ি মাছ। তাহলে মেলে ধরে বলছি কি? চিংড়ি মাছ বাবা গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। তাহলে চিংড়ি মাছ কোথা থেকে নিয়েছে? গয়াবুড়ি। তাহলে চিংড়ি মাছ কোথা থেকে নিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিংড়ি মাছ কার কাছ থেকে পেয়েছিল? উত্তরে গয়াবুড়ির কাছ থেকে। গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার ধরুন দুটো পয়সা বাকি আছে। আমি বললাম তাহলে আগেও দেখো কত পয়সা বাকি ছিল ওর বাবার কাছে, খেন্তির বাবার কাছে কত টাকা পাইতো গয়াবুড়ি? উত্তর হচ্ছে 2 পয়সা। কে বললাম বাকি আছে? আমি বললাম দাও গো গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললো। তাহলে এই পুঁইশাকগুলো কে দিয়েছে? ঘাটের ধারে রায় কাকা রয়েছে, সে দিয়েছিল। তাহলে পুঁইশাকগুলো কে দিয়েছিল? চিংড়ি মাছ কার কাছ থেকে পেয়েছিল? মনে রাখবো, চিংড়ি মাছ কার কাছ থেকে পেয়েছিল? পারবো তো? উত্তর হচ্ছে গয়া পিসি। আর হচ্ছে পুঁইশাক কার কাছ থেকে পেয়েছিল? ভেরি ভেরি রায় কাকা দিয়ে বললো। নিয়ে যাক মোটা করে দিয়ে যা, কেমন? মোটা মোটা মানে মোটা পুঁইশাক। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিল, নিয়ে যা। আহা কি আমর্তই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইয়ের ডাটা কাঠ হয়ে গিয়েছে। তাহলে পুঁইয়ের ডাটা পেকে কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলে দিতে হবে, নিশ্চয়ই নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসছে। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা মরতে আসে আমার ঘাড়ে। ধারি মেয়ে বলে দিয়েছি না তোমাকে, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়ায় ও পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। তাহলে খেন্তির যদি বিয়ে হতো, খেন্তির মার মতে ক ছেলের মা হতো? 4 ছেলে। এটা ইম্পর্টেন্ট, ক ছেলের মা হতো? 4 ছেলে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর আরেকজন করে বেড়াচ্ছে কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ ফেল বলছি, ও সব ফেল। তাহলে খেন্তির মা কি করেছে? তা দেখে রেগে গেছে, বলছে ধারি মেয়ে কোথায় কি করে বেড়ায়, আরেকজন রস খুঁজে বেড়ায়। তাই কি খেন্তির মা রেগে খেন্তিকে অনেকগুলো কথা বলেছে। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে চাহিয়া হাতের বাঁধন আগল করিয়া পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। হাতের বোঝা আলগা করলে কি হলো? পুঁই শাকের বোঝা মাটি। অন্নপূর্ণা বকিয়া চলিল, যা তো ধারি। ও আপদগুলো টেনে খিড়কি বলেছে
খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, ফের যদি বাড়ির হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত, তাহলে ঠ্যাং খোঁড়া তো করে দেবে। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল, ছোট্ট মেয়েটি দেখো কলের পুতুলের মতো সেগুলো তুলিতে খিড়কির অভিমুখে চলিল। তাহলে ছোট্ট মেয়েটা সেই তুলতে নিতে পারছে না, কিন্তু খিড়কির অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারে না, অনেকগুলো ডাটা এদিকে ওদিকে ঝুলিতে চলিল। সহায় হরি ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করত। তাহলে সহায় হরির ছেলেমেয়েরা কি তার মাকে কি করতো? অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং, তাহলে এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি বরং মানে রান্না টান্না করে দিতে পারো। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট্ট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলে, না না নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? মানে নোলা মানে হচ্ছে লোভ, নোলা মানে কি লোভ, লোভ কিসের? এক পাড়া থেকে আর এক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে আয়, দূর করে বনে দিয়ে আয়। তাহলে সেগুলো ফেলে দিয়ে আসতে, জঙ্গলে ফেলে দিয়ে আসতে পারে, দূর করে বনে দিয়ে আয়। দেখো সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিতেছে, তাহলে কান্না করেছে মায়ের বকার জন্য। তাহার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁই শাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। তাহলে স্ত্রীকে চটানোর জন্য সহায় হরি কি হলো না? সাহস পেল না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। তাহলে খিড়কির দৌড় দিয়ে কি করলো? সে চলে গেল তো। বসিয়া দেখো, বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখে কাতর দৃষ্টি স্মরণ করিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনে পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। তাহলে কি আবদার করেছিল? কি অর্ধেক একা খাবে আর অর্ধেক সবাই খাবে পুঁই শাকগুলো। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে গিয়া উঠানে খিড়কি দোরের পাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। তাহলে পুঁই শাকের তরকারি কিভাবে রেঁধেছে? চুপি চুপি, মানে কেউ দেখেনি। দুপুরবেলায় খেন্তির পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় আনন্দপূর্ণ ডাগর চোখ মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁই শাকের একটুও তাহার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দেই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণা চোখের জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পারিতে লাগিলেন। দেখো কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা, তাহলে কোথায়? কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন আর কি আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখর্জে স্বভাব হইল পাত্র দেবে না, স্বভাব নইলে পাত্র দেবে না, না করে কি কাণ্ডই না করলো। অবশেষে কি না হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ে বিয়ে দেয়। তবে রক্ষে তার কি স্বভাব? রাম বলল, 6-7 পুরুষের ভঙ্গ 50 বলেছে ক্ষত্রিয়। পরে সুনরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন আর কি আছে? সমাজে যখন কারা শাসন করতো? ব্রাহ্মণরা শাসন করতো, সেই দিন আর নেই। বলেছে দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমাদের মেয়েটির 13 বছর, তাহলে ওর মেয়ের বয়স কত? 15 বছর, কিন্তু তারা বাইরে বলে বেড়ায় কত? 13 বছর। বলছে তোমার মেয়ের বয়স 13 বছর। সহায় বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13, মানে এখনো হয়নি, শ্রাবণে 13 হবে। আহা হা, তো 13 আবার মোলায় তফাৎ কিসের শুনি? 13 আবার মোলায় অর্থাৎ কিসে তফাৎটা কিসের? আর সে 13ই তো হোক, চাই 16ই হোক, চাই 85ই হোক, তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর, দেখো পাত্তর মানে কি? পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উচ্ছগরু করা মেয়ে, মানে এখানে ওখানে লাফিয়ে বেড়ায়, উচ্ছগরু করা মেয়ে। আশীর্বাদ হয়ে যাওয়া, বিয়ে হওয়া তা 7 পাকের বাকি। এই তো সমাজে বসে সব কাজগুলো তুমি যে করো, আর আমরা বসে বসে দেখব? তুমি ভেবো না, সমাজে বামুনদের যদি জাত মারার ইচ্ছে
না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। তাহলে বলছে কি ব্রাহ্মণদের জাত পানার ব্যবস্থা না হলে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। পাত্রটা তো রাজপুত্র না হলে পাত্র মেলে না, গরিব মানুষ দিতে দিতে থুতে পারবে না বলে শ্রীমন্ত মজুমদারের ছেলে ঠিক করে দিলাম। তাহলে শ্রীমন্ত মজুমদারের লেখাপড়া নাই বা জানলো জর্জ ম্যাজিস্ট্রেট না হলো কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে 4টি আমন ধান করেছে। তাহলে কুড়ির জমিতে কি করেছে? কিছুটা তো আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। দুই ভাইয়ের অভাব কি? দুই ভাই অভাব কি? তাহলে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কার সঙ্গে? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। তার শ্রীমন্ত মজুমদারের কটা ছেলে? দুটো ছেলে। তাদেরকে জর্জ ব্যারিস্টার নয়, কিন্তু কুড়ির জমিতে কি বলেছে? 4টি আমন ধান ফলাবে বছর। ইতিহাসটা হইতেছে এই যে মনির গায়ের উক্ত, দেখো ইতিহাসটা হইতেছে এই যে মনির গায়ে উক্ত মজুমদার মহাশয় পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন। তাহলে কালিময়, তাহলে ওর বাবার এক বন্ধু, সে কি করেছে? পাত্র ঠিক করে দিয়েছিল। পাত্র ঠিক করে দেয় কেন? কালিময়ের মাথা করিয়া সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধে মজুমদার মহাশয়কে ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারের, অনেক দিন করে সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাই নহে, ইহা কোনো ভিত্তি আছে বলিয়া আমার মনে হয় না। ইহা দুষ্টু পক্ষেরও রটনা মাত্র। দুষ্টু পক্ষের কি? রটনা মাত্র। তাহলে এটা কারা? খারাপ লোক রটনা করেছে। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে নাকি একটা পরিবার ফলে, নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকর বধূ আত্মীয় স্বজন তাহার বেদম প্রহর খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিলেন। তাহলে ওই যে পাত্রটা কুম্ভকর বধূর, মানে কুম্ভকরের বধূর সঙ্গে কিছু একটা করতে গিয়ে গ্রামের লোকেরা প্রচুর মেরেছিল, আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহর খাইয়াছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনপূর্ত না হওয়ায় সহায়রী সে সম্বন্ধ ভাঙিয়ে দেন। তাহলে কেন ভাঙিয়ে দিয়েছে? বললাম যে কাদের বউয়ের সঙ্গে জানো? বলেছে কুম্ভকর বধূর সঙ্গে সে কিছু একটা করতে গিয়ে তাদের আত্মীয়র কাছে প্রচুর প্রহার খেয়েছে। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠোনে বাতাবি লেবুর বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াতে তাহার আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল। তাহলে বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায়রী একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বললেন, যা শীঘ্রই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগলো এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টিতে নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। ইহারা কি? কারো ঘরে শীত দেবার উদ্দেশ্যে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছে। মুখুর্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলল, খুড়িমা মা বলে দিলেন খুড়িমাকে গিয়ে বল, মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। তাহলে কে বলেছে? মানে কাজের জন্য ডেকেছে খুড়িমাকে। দেখো কে ডেকেছে, দেখো অন্নপূর্ণা স্নান করিয়া আসিয়াছে, ধরিয়া জোগাড় করলো। মুখর্জে বাড়ির ছোট্ট খুকি, দুর্গা এসে বলেছে। মুখর্জে বাড়ির পাড়ার যাইবার পথে বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতা গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের ডাল হইতে ডাল হইতে ও ডালে যাইতেছে। তাহলে একটা কি পাখি? লেজ ঝোলা হলদে পাখি, এ ডাল থেকে ও ডালে যাচ্ছে। দুর্গা আঙ্গুল দিয়া দেখাইয়া বলল, খুড়িমা ওই যে কেমন পাখিটা। পাখি দেখে দিকে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিল, ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব চুপ করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথা পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে গিয়ে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূরে যাইতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ হইল। দেখো
কাজ করিয়া ফিরিয়া অন্নপূর্ণা কিছু বিলম্ব হইল। বাড়িতে ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে বসনি যে, কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটু পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী 15-16 সের ভারী একটা মোট মেটে আলু ঘাড়ে করিয়া কোথায় হইতে আসিয়া উপস্থিত হইল এবং সম্মুখে স্ত্রীকে দেখাইয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠল, ওই ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো, আজকাল তো তোমাদের আর আসে না। এই বেড়ায় গায়ের মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুরের বরং। তাহলে কি বলছে যে তুমি নিয়ে যাও এই কে আমার একটা, কে কার কথা বললো দেখো, শহরে 15-16 বছর ভরি। তাহলে মেটে আলুটার ওজন কত ছিল? 15-16 সের। আলু ঘাড়ে করিয়া নিয়ে চলে এসেছিল তো। আর কৈফিয়ত দিতে গিয়ে বলেছিল কি, ওই পাড়ার চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে 2 মাসে একদিন তোমার পায়ের ধুলোয় পড়তো, আজকাল তো তোমার আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। তাহলে বেড়ার গায়ে কি রয়েছে? মেটে আলু। তাহলে কোথা থেকে? চৌকিদারে। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বললেন, 12 জপতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? তাহলে 12 জপতার বনের মধ্যে বসে কি করছিলে শুনি? সহায়রী অবাক হইয়া বলিলেন, আমি কখনো না, এই তো আমি। সহায়রী ভাব দেখাইল, মনে হইতেছে তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়ে বলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখনো বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছে। ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপাতার বনের মধ্যে কি একটা খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যাই হোক, আবার খানিক দূরে গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকাল নেই, পরকালও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয়, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়ার কিসের জন্য? তাহলে মেয়েটাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল, তাই বলছে মেয়েটার মাথা খাওয়া কিসের জন্য? সহায়রে হাত নাড়াইয়া বরজপাতা, তাহলে কোথা থেকে আলুটা মেটে আলু তুলেছিল? পোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না, বা কথিত উক্তিগুলোর মধ্যে কোনো পূর্বপর্য সম্বন্ধে খুঁজিয়া পাওয়া গেল না। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখে মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়া নিরীহ মুখে উঠোনে আলনার অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলু দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তির মার মুখের দিকে একটু চাহিয়া একবার ভূপতি মেটে আলুর দিকে চাহিল, ভূপতিত মেটে আলু, মাটিতে যে মেটে আলু চাহিলেন। পরে পুনরায় মায়ের মুখের দিকে চাহিলেন। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখে বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইয়া তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। দেখো, অন্নপূর্ণা কড়া সুরে বলিল, কথা বলিতেছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকে চাহিয়াছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে কাঠের চেলা ভেঙে তবে ছাড়বো। বরজপাতা বনে গিয়েছ মেটে আলু চুরি করতে, সমত্ত মেয়ে, বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্য থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইর চৌকিদার ডেকে আনে, তাহলে গোসাইরা, তাহলে কাদের আলু ছিল? গোসাইরা চৌকিদারকে ডেকে আনে, তোমায় ধরিয়ে দেয়। তোমার কোনো শ্বশুর এসে তোমাকে বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিস হাত। এ মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে
একদিন বিকেলে ধুলোমাটি মাখা হাতে খেন্তির মাকে আসিয়া বলল, মা মা দেখো এসো। অন্নপূর্ণা দেখিতে অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে ছোট্ট খোলা জমিতে কতগুলো পাথরকুচি কণ্টিকাকারী জঙ্গল হইয়াছে। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি আওলাদ তরকারির আওলাদ করিয়া আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধি কাল্পনিক ফলমূল অগ্রদূত স্বরূপ বর্তমানের কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার আসিয়ার মতো কখনো শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। তাহলে সেখানে তো কতগুলো, একটা কি ছিল, একটা পুঁইশাক ছিল, সেটা কাপড়ে যে না মারার অবস্থাও রয়েছে। ফলমূলাদি অবশিষ্টগুলো আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে দিনের আলোর এখন বাহির হয় নাই। অন্নপূর্ণা আসিয়া বলেন, দূর পাগলি, এখন ওই পুঁয়ের ডাটা চারা পোতে কখনন? তাহলে এখন কি পোতে? ওই বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন মা, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলল, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়রে দেখিলেন তাহার দুই ছোট্ট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদে উঠিবার প্রত্যাশা উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিলা। সহায় হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠলে জ্যাঠমা গায়ে দিতে তোমার কি হয় দেখি দেখি এই শীতে। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত তেমন তো? হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকমের হতে পারে, বুঝলি নে। সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিনের মেয়ের মুখে ভালো করিয়া চান নাই? খেন্তির মুখে এমনই সুশ্রী হইয়া উঠিয়াছে, মানে খেন্তিকে দেখতে এখন সুন্দর হয়েছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপাবাহু বৎস অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। তাহলে কত টাকার মূল্য জামা একটা ছিল? 2.5 টাকা। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু করা হইয়াছে। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার অবর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তি নিজের ভাঙা টিনের তেরাঙের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলায় অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়ো ময়দা গুঁড়ো দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট্ট বাটিতে তেল। খেন্তির পুরুনির নিচে একটা কলার পাতা পড়িয়া এক থালা নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইয়া স্বীকৃত হয় নাই, প্রথমে সাহায্য নিতে চায়নি, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তাহা কাপড় চোপড় শাসমত সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পাত ঘোরাইয়া শুষ্ক কাপড়ে পরাইয়া তাহাকে বর্তমানে পদে নিযুক্ত রাখিয়াছেন। দেখো, ময়দার গোলা মাখা শেষ হইল। অন্নপূর্ণা উনুনের খোলা চাপাইতে যাইতেছেন। ছোট্ট মেয়ে রাধি, তাহলে ছোট মেয়ের নাম কি? রাধি। হঠাৎ ডান হাতখানি, ছোট মেয়ের নাম মনে রাখবো রাধি, হঠাৎ ডান হাতখানি পাতিয়া বলিলেন, মা ওই একটু। অন্নপূর্ণা দেখো বড় গামলাটা হইতে একটুখানি গোলাল তুলিয়া লইয়া হাতের আঙুলে পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির হাতে দিল। তাহলে 5টি আঙুল দিয়ে একটা মুদ্রা রচনা করে সেটাকে রাধির হাতে দিল, প্রসারিত করিয়া হাতে দিলেন। এবং মেজ মেয়ে পুটি, তাহলে মেজ মেয়ের নাম কি? রাধি হচ্ছে ছোট মেয়ে, মেজ মেয়ে হচ্ছে পুটি। অমনি ডান হাতের হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছাইয়া লইয়া মার সামনে প্রতিপয় বলল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্র নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে মধ্যে এদিক ওদিকে চাইছে। এমন সময় খাইতে চাওয়া মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারিকেলের উপর মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহার একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিল। দেখো, মেজ মেয়ে পুটি বলল, জ্যাঠাইমা অনেকখানি দুধ নিয়েছে,
রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল। কে ক্ষীর তৈরি করেছিল? রাঙা দিদি। আর দুধ দিয়েছে কে? জ্যাঠাইমা। ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বললেন, এ বেলা আবার এ বেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করিয়াছে। সুরেশ কাকার আরো পাড়া তিনুর বাবাকে। বেলা তো পায়েস, ঝোলে পুলি, মুখ তক্তি এইসব রয়েছে। তাহলে অন্য বাড়িতে কি অনেক খাওয়া দাওয়া করবে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? ক্ষীর না হলে নাকি? কে? পুটি হচ্ছে মেজো মেয়ে জিজ্ঞাসা করলো, ক্ষীর না হলে মা নাকি পাটিসাপটা না? খেদি বলেছিল, ক্ষীরের পুর না হলে আর কি পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের চাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লইয়া খোলার মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিল। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, ঘেদির মা মতো ভারী পিঠে করে কিনা? ক্ষীরের পুর দিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই বলছে খুঁড়ির দুইখানা পাটিসাপটা খেতে দিল। ওর মা কেমন একটা ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় নাকি? পাটিসাপটা ক্ষীর দিলেই ছাই ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরিউক্ত উক্তি শেষ করিয়া খেন্তির মা চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করলেন, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলল, নে, কিন্তু ওখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালা এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখে দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিল, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দেই। খেন্তি জল দেওয়া ভাত আছে, ও বেলায় বার করে নিয়ে আয়। দেখো, খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যেন মনঃপূর্ত হইল না। তাহার মুখে দেখিয়া বোঝা গেল। পুটি বলল, মা বড় পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। কেরে? খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকালে খাওয়ার শেষ হইয়া গেল, খেন্তি তখন খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতেছে শান্তভাবে সম্মোচ্চ ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাকে আরো কয়েকখানা দিল। খেন্তির মুখে চোখে ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মায়ের দিকে চাহিয়া বললেন, বেশ খেতে হয়েছে মা, এই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি তুলিতে তুলিতে সস্নেহে তাহার এই শান্ত নিরীহ একটু আধটুক মাত্রা ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষের কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথম সহায়রী এক দুঃসম্পর্কীয় আত্মীয় ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। তাহলে কখন খেন্তির বিবাহ হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈশাখ মাসের প্রথম সহায়রীর দুঃসম্পর্ক আত্মীয় ঘটকতে বিয়ে হয়ে গেছিল বৈশাখ মাসে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তাহলে পাত্র বয়স কত? 40 বছর বেশি না। তবুও প্রথমে ওখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছা ছিল না, কিন্তু পাত্রটির সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ইটের ব্যবসা। সিলেটে একটা জায়গার নাম, চুন ইটের ব্যবসায় 2 পয়সার নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটন কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাই সম্মুখ হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে, দেখো, সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জল তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিন্তু বলিতে পারিলেন না। বাড়ির বহিয়া
বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বোধ হয় সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবারে নামাইল। তাহলে কোথায় নামিয়েছিল? আমলকি তলায়। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রং মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তে কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাহার এই অত্যন্ত আলগোছালো নিদান্ত নিরীহ একটু অদ্ভুত মাত্রায় ভোজনপটু মেয়েটি পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুকে উদ্বল হইয়া উঠিতেছে। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাইবার সময় খেন্তির চোখে জল ভাসিতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ায় ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে আগে নাতি হোক তার তবে তো, আগে নাতি হোক তারপর তো যাবে। খেন্তি মুখে লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বললেন, যাবে না বই কি, দেখো তো কেমন যান না। ফাল্গুন চৈত্র মাসে বৈকাল বেলায় উঠানের মাচায় রৌদ্র দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণা মন হু হু করিতেছে। তার অনাচারে ললাভি মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথাও হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনের মতো হাতখানি পাতিয়া মিনতি সুরে অমনি বলিবে, মা, বলো একটা কথা, এই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। তাহলে 1 বছর পর দাওয়ায় বসে বিষ্ণুহরি সরকারের সঙ্গে কথা বলেছেন। সহায়রী তামাক সাজাইতেছেন, বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হইবে দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলেন, না, সব তো আর তা ছাড়া আমি যে দেব নগদই দেব। তোমার মেয়েটির কি হয়েছিল? শহরে হুকাটা 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ওই টাকা আগে দাও, তবে মেয়েটিকে নিয়ে যাও। তাহলে বরকে যে বরপণ দেবে তা কত টাকা বাকি ছিল? 250 টাকা। তাহলে আগে 250 টাকা দিতে হবে। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজো তত্ত্ব কম করেও 30টে টাকা কম হবে না, ভেবে দেখলাম কিনা। মেয়ে নানা নিন্দে ওঠালো। ছোট লোকের মেয়ের মতন চলে, হাভাতে ঘরের মতো খায়, আর কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটিকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। শহরে হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকা টান দিতে লাগিল। কিছুক্ষণ দুজনে কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটা যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে বলতে লাগলেন, না, জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলো শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়ে বলি, আমার ছোট লোককে কি বড় লোক, তোমরা তো সরকার পুরো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চ্যাটার্জির নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। অভিজাতের গৌরব সহায়রী শুদ্ধস্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়লেন। বিষ্ণু সরকার কি করলো? সুস্পষ্ট সমর্থন সূচক একটা স্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। তাহলে কোন মাসে বসন্ত হয়েছিল? ফাল্গুন মাসে তার মেয়ের। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একেবারে কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিলাম, তারই ওখানে ফেলে রেখে গেল।
তাহলে দুঃসম্পর্কে বোন সেখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, আমায় সংবাদ দেয় আমি গিয়ে দেখতে পাওনি না, এমন চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলে যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলো? পিঁপড়ের টোপে মুড়ির চার তো আর সুবিধা হবে না, তাহলে মাছ ধরতে হবে চার পিঁপড়ের টোপে। তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে, আজ আবার পৌষে পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষে এত শীত পড়িয়াছে যে এইরূপ শীতে তাহার কখনো জ্ঞানে দেখিনি। তার মানে এবার অনেক শীত পড়েছে। সন্ধ্যের সময় রান্নার ঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করিতেছেন। পুটি ওর রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি হচ্ছে ছোট মেয়ে, বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেলে কেন? পুটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসো, বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলে দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপার মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা আমায় দাও, সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাসনে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকচু লতা থলে ঝোলা সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কির দোর খুলিতেছে। একটি শিয়াল শুকনো পাতা খসখস করিতেছে, ঘনঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠেখানা জোর করিয়া হুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাসবনের মধ্যে নিস্তব্ধতা ভয় পাইয়া ছেলে মানুষে পিছু হাঁটিয়া আসিয়াছে, খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিল। অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বললে, হ্যাঁ মা, তুমি আর বছর যেখানে থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাতে অনেকক্ষণ কাটিয়ে গেল। পিঠের গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাত ও তখন খুব বেশি, জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনে বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক ঠককে শব্দ করিতেছিল। তাহার এই স্বরটা যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনে খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের নিদান তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটি ললাভের স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহা কত সাধনে নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাহিয়া উঠিয়াছে। তাহলে পুঁই গাছ কি হচ্ছে? মাথা জুড়িয়া। বর্ষা জল কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সবে ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। এই ছিল আজকের এই গল্পটা। কোনো কিছু বাদ দিলাম না, সম্পূর্ণ বলে গেলাম। অতএব পুরো তোমার যদি দরকার হয়, তুমি না এরপরে প্রত্যেকটা গল্প কবিতা সেন্টারে পেয়ে যাবে। দেখো, বই আসার আগেই তুমি সব শিখে যাবে। তারপরে স্টার্ট করব এমসিকিউ, যা তোমাকে 40 নাম্বারই পেতে সাহায্য করবে। অতএব তুমি একবার না 2-4 বার দেখে নাও। তোমার না দেখলে কি হবে, কেউ যদি পড়ে মুখস্থ বেশি হয়, তাই তুমি বারবার দেখে নাও। যতবার মুখস্থ করতে হয় 2-4 বার দেখে নিলে না তোমাকে আর আলাদা করে পড়তে হবে না। পরবর্তী ভিডিও আর কিছুক্ষণের মধ্যে আবার আসবে।